নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন। এখানে গল্পের পরিবেশ অনুযায়ী একটি সুন্দর নামকরণ করা যেতে পারে, তবে কোনো নির্দিষ্ট চ্যানেলের নাম নয়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্য ধারার গল্প। এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে এই গল্পটি পাঠিয়েছেন। তিনি চান আমি যেন এটা সবার সাথে শেয়ার করি। গল্পটা তার জীবনের এক গভীর, নিভৃত অধ্যায়। এই গল্পের প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি যেন তার নিজের। আর হ্যাঁ, আপনারা যারা গল্পটা শেষ পর্যন্ত শুনবেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম বলাটা হয়তো এই মুহূর্তে জরুরি নয়। আপনারা আমায় অনু বলে ডাকতে পারেন। আমার বয়স এখন 40-এর কোঠায়। জীবনে যা কিছু পাওয়ার তার সবটাই পেয়েছি। স্বামী, সন্তান, এক সুন্দর সাজানো গোছানো সংসার। কিন্তু সবকিছুর আড়ালে কিছু অপূর্ণতা, কিছু অতৃপ্তি সব সময় আমাকে তাড়া করে বেড়াত। বিশেষ করে যখন থেকে আমার ছেলেটা বড় হতে শুরু করল। ওর পড়াশোনার চাপ বাড়ল, আমার নিজের যত্নের কথা আমি যেন ভুলেই গিয়েছিলাম। নিজের শরীর, নিজের মন সবকিছুই কেমন যেন অবহেলিত হয়ে পড়ছিল। আমার স্বামী অরিন্দম একজন ব্যাংক কর্মকর্তা। মানুষটা ভালো, কিন্তু ভীষণ ব্যস্ত। ওর দুনিয়া জুড়ে শুধু অফিস আর ফাইল। আমি ওর কাছে সব। কিন্তু মাঝে মাঝে মনে হতো এই সব হওয়াটাও একরকম কিছুই না হওয়া। আমার নিজের জগৎটা সংকুচিত হয়ে আসছিল। সেই সময়েই এক বন্ধুত্বের সূত্রে আমি ভর্তি হই স্থানীয় একটি জিম সেন্টারে। উদ্দেশ্য শরীরটাকে একটু চাঙ্গা রাখা। কিন্তু কে জানত এই জিম সেন্টারটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। জিম সেন্টারে আমার ট্রেনার ছিল অভিক। বয়স 25-এর আশেপাশে। আমার ছেলের বয়সের থেকে সামান্য বড়। প্রথম দেখাতেই মনে হয়েছিল সে বড়ই শান্ত, বিনয়ী। কিন্তু ওর শরীরের প্রতিটি পেশি যেন এক সুপ্ত আগ্নেয়গিরির মতো। ওর চোখের চাহনিটাও কেমন যেন গভীর। প্রথম দিন আমি যখন ওজন তোলার মেশিনের সামনে দাঁড়ালাম, আমার হাত কাঁপছিল। অভিক এসে বলল, মাসি, একটু রিল্যাক্স করুন। আমি আছি তো। ধীরে ধীরে শুরু করুন। ওর মাসে সম্বোধনে আমার একটু খারাপ লাগলেও ওর আন্তরিকতায় মনটা ভরে গিয়েছিল। কিন্তু এই মাসে সম্বোধনটা বেশি দিন টেকেনি। আমি যখন ওর সাথে ফিটনেসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম, আমার খাদ্যাভ্যাস, আমার শরীরের নির্দিষ্ট কিছু অংশের মেদ, এগুলোর ব্যাপারে যখন ওর পরামর্শ নিতাম, তখন ওর চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পেতাম। যেন ও আমাকে শুধু একজন ক্লায়েন্ট হিসেবে দেখছে না, দেখছে অন্যভাবে। ওর বলা প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনার মধ্যে এক অন্যরকম সুর থাকত। মাসি, আপনার ঘাড়টা একটু টান টান রাখুন। মাসি, এই ব্যায়ামটা করার সময় শ্বাসটা এমনভাবে নিন। ওর নির্দেশনার ছন্দে, ওর শরীরের ঘামের গন্ধে, ওর নিবিড় সান্নিধ্যে আমি এক অন্যরকম অনুভূতি পেতে শুরু করলাম। অরিন্দমের সাথে আমার সম্পর্কটা ছিল শান্ত নদীর মতো। সেখানে কোনো ঢেউ ছিল না, কোনো রোমাঞ্চ ছিল না, ছিল শুধু অভ্যাসের এক স্থির স্রোত। কিন্তু অভিকের সান্নিধ্যে এসে আমার ভেতরের এতদিনকার নিস্তেজ আগ্নেয়গিরিটা যেন জেগে উঠতে শুরু করেছিল। ওর প্রতি আমার আকর্ষণটা ক্রমশই বাড়ছিল, যা আমার নিজের কাছেই এক বিরাট বিস্ময় ছিল। আমি ভয় পাচ্ছিলাম, নিজেকে সামলাতে পারছিলাম না। এটা তো সম্ভব নয়, আমি বিবাহিত, আমার একটি ছেলে আছে। আর অভিক, সে তো আমার ছেলের বয়সী। একদিন জিম সেন্টারের বাইরে অভিকের সাথে আমার দেখা। আমি একা ভিড়ছিলাম, ও বাইকে করে যাচ্ছিল। আমাকে দেখে ও থামল। মাসি, কোথায় যাবেন? আমি পৌঁছে দিই।
ওর ডাকটা কেমন যেন অন্যরকম শোনালো। আমি ওর বাইকের পিছনে বসলাম। ওর শরীরের উষ্ণতা, ওর গায়ের জামা কাপড়ের পারফিউমের গন্ধ, ওর চলার ছন্দে আমার হার্টবিট দ্রুত হচ্ছিল। ওর কোমর জড়িয়ে ধরতে গিয়ে আমার হাত যেন ওর শরীরের সাথে মিশে যাচ্ছিল। ওর পিঠের পেশিগুলো আমার হাতের ছোঁয়ায় কেমন যেন কেঁপে উঠছিল। ও যখন ব্রেক কষল, আমার মাথাটা ওর পিঠে ঠেকল। সেই মুহূর্তে আমি নিশ্চিত ছিলাম আমার অনুভূতিগুলো আর একতরফা নয়। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা কেবল জিম সেন্টারের মধ্যেই সীমাবদ্ধ রইল না। আমরা প্রায়ই দেখা করতাম, কখনো রাস্তায়, কখনো কোনো ক্যাফেতে, আবার কখনো বা দেখা হতো রাতের নিস্তব্ধতায়, যখন অরিন্দম গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। অভিকের সাথে কথা বললেই মনে হতো আমার ভেতরের সব জঞ্জাল পরিষ্কার হয়ে যাচ্ছে। ওর চোখে আমি যেন হারানো যৌবন খুঁজে পেতাম। ও আমাকে নিয়ে কবিতা পড়ত, গান শোনাত। ওর ছোট ছোট স্পর্শগুলো, আমার হাত ধরে হাঁটা, আমার গালে আলতো করে চুমু খাওয়া, এই সবই আমাকে অন্য এক জগতে নিয়ে যেত। কিন্তু এই নিষিদ্ধ অনুভূতির সাথে জড়িয়েছিল এক অদ্ভুত ভয়। আমি জানতাম এই সম্পর্কটা সমাজের চোখে অপরাধ। অরিন্দম যদি জানতে পারে, আমার ছেলে। এই চিন্তাগুলো আমাকে তাড়া করে বেড়াত। তবুও অভিপের কাছে যেতে আমি নিজেকে আটকাতে পারতাম না। ওর চোখে মুখে দেখতাম একই রকম আকুলতা। ও প্রায়ই বলত, অনুদি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আপনাকে ছাড়া আমি চলতে পারি না। আপনার হাসিটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। একদিন আমাদের দেখা হলো অরিন্দমের এক বন্ধুর বাড়িতে। সেই বন্ধুর ভাই শ্রীমান কৌশিক, যিনি আমার ছেলের শিক্ষক। আমরা সেখানে কোনো অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি অভিককে সেখানে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সে সেখানে কেন? পরে জানতে পারলাম অভিকের বাবার বন্ধুর ভাই হলেন সেই কৌশিক। অর্থাৎ অভিক আমার ছেলের শিক্ষকের পারিবারিক আত্মীয়। এই সম্পর্কটা আরও বেশি জটিল করে তুলল। কৌশিকের সাথে আমার সম্পর্কটা বরাবরই ছিল শিক্ষিকা শিক্ষিকা। কিন্তু সেদিন অভিককে সেখানে দেখে আমার মনে হলো, এই যোগসূত্রটা কেন? কেন আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পুরুষেরা একে অপরের সাথে জড়িয়ে আছে? কৌশিক আমাকে দেখেই এগিয়ে এলো। কি ব্যাপার অনুদি, আপনি এখানে? আপনার ছেলে তো খুব ভালো করছে, আমি ওকে নিয়ে গর্বিত। ওর কথার মধ্যে কেমন যেন একটা অন্যরকম সুর ছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে যেন কিছু আঁচ করতে পারছে। সেই রাতের পর থেকে আমার জীবনে এক নতুন টেনশন শুরু হলো। অভিকের সান্নিধ্য যেমন আমাকে চুম্বকের মতো টানছিল, তেমনি কৌশিকের সান্নিধ্য আমার মনে এক অজানা ভয় তৈরি করছিল। ও কি কিছু বুঝতে পারছে? ও কি অভিকের কথা কিছু জানে? আমার মনে হচ্ছিল আমি এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি। একদিন সন্ধ্যায় আমি অভিকের সাথে ফোনে কথা বলছিলাম। আমরা ঠিক করেছিলাম রাতের বেলা দেখা করব। অরিন্দম তখন অফিসের কাজে বাইরে গিয়েছিল। আমি বাড়িতে একা। ছেলেটা বন্ধুর বাড়ি এসেছিল। সেই সুযোগে আমি অভিকের সাথে দেখা করার জন্য তৈরি হচ্ছিলাম। আমার ভেতরটা তখন উত্তেজনায় ফুটছিল। ওর প্রতিটি স্পর্শ, ওর প্রতিটি আলিঙ্গন আমার মনে হচ্ছিল যেন জীবন্ত হয়ে উঠছিল। আমি এমন পোশাক পরছিলাম যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আমার শাড়ির আঁচলটা কেমন যেন আলগা হয়ে যাচ্ছিল, আর আমার বুকের ভাঁজগুলো স্পষ্ট হচ্ছিল। অভিক আমাকে বলেছিল, আজ সব ভয়কে জয় করে আমরা নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি চমকে উঠলাম। এই সময় কে আসতে পারে? অরিন্দম তো এখনো ফেরেনি। আমার বুক দুরু দুরু করছিল। আমি জানতাম এই রাতে কেউ আমাকে খুঁজতে আসার মানে শুধু একটি। আমার মনে পড়ে গেল
কৌশিক সেদিন আমায় বলেছিল, অনুদি, আপনার ছেলের পড়াশোনার ব্যাপারে কিছু জরুরি কথা ছিল, আমি একটু আসবো আপনার সাথে দেখা করতে। আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমি যেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে। অভিককে আমি বলেছিলাম, প্লিজ তুমি অন্য পথে এসো। আমি দরজা খুলছি, কিন্তু দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা কে তা তখনও আমার অজানা। আমি দরজাটা আস্তে আস্তে খুললাম। আবছা আলোয় আমি দেখতে পেলাম দাঁড়িয়ে আছে কৌশিক। ওর চোখে মুখে এক অদ্ভুত হাসি। সেই হাসিতে কোনো আন্তরিকতা ছিল না, ছিল এক চাপা উল্লাস। অনুদি, ও নরম সুরে বলল, আপনি একা? আপনার ছেলেটি তো বেশ ভালো, কিন্তু